মণ্ডল মুসলিম লীগের সঙ্গে থেকে একটা চক্রান্ত তৈরি করে এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে দেয়নি। আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা। তখন যদি এই চক্রান্ত না করতো যোগেন মণ্ডল এবং এই মানুষগুলোকে ভারতবর্ষে আসতে বাধা না দিত, তাহলে আজকে আমাদের 90% মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আসতো ঠিকই, কিন্তু এতদিনে তাদের সেটেলমেন্ট, তাদের সমস্ত কিছু হয়ে যেত। এই কষ্ট আজকে তাদের পোহাতে হতো না। আমাদের বনগাঁ এমপি, বিজেপি এমপি মাননীয় শান্তনু ঠাকুর, যিনি গুরু চাট্টোপাধ্যায়ের নাতি, তিনি কিছু বিভ্রান্তকর অসত্য কথা বলেছেন। কি তিনি বলেছেন? অবিভক্ত ভারতের আইনমন্ত্রী মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল যখন বাংলা ভাগ হয়, তখন তিনি আমাদের সমাজ যারা, বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র সমাজকে ভারতবর্ষে আসতে দেননি, আটকে রেখেছে। শান্তনুবাবুর কাছে প্রশ্ন, তিনি ওই সময়কার কোনো ডকুমেন্টস দেখা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের যে তিনি পূর্ব পাকিস্তান থেকে মতুয়া এবং নমশূদ্রদের ভারতে আসতে না করেছেন। কিন্তু আপনাদের কাছে এই ভিডিও মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে ডকুমেন্ট আছে। শান্তনু ঠাকুরের দাদু ওই সময় কংগ্রেসের পার্টির গণ পরিষদের মেম্বার ছিলেন, সংবিধান সভার মেম্বার ছিলেন কংগ্রেসের তরফ থেকে। তিনি কিন্তু পূর্ব পাকিস্তান থেকে মতুয়া এবং নমশূদ্র সমাজকে ভারতে যাতে না আসে তার জন্য কিছু আঙ্গজা পত্রিকা ওই সময় স্টেটমেন্ট দিয়েছেন। ডক্টর বি আর আম্বেদকর, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, মহাত্মা গুরুচাঁদ ঠাকুর ও মাননীয় কানশ্যামজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের বর্তমান বিষয় এসআইআর নিয়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিভিন্ন বক্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভ্রান্তকর অসত্য কিছু কথা বহুজন সমাজের মধ্যে, বিশেষ করে মতুয়া এবং তথা নমশূদ্র সমাজের মধ্যে, এছাড়াও আদিবাসী সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। সেই বিষয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নির্বাচন কমিশন, যে এসআইআর ব্যাপারে যে তথ্য আমাদেরকে দিয়েছে, যেটা বর্তমানে তাদের যে কপি, সেই কপি অনুসারে কথা বলছি। যদি এছাড়াও পরবর্তী সময়ে ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মাধ্যমে যদি ভারতবর্ষের নির্বাচন কমিশনার কিছু শিথিল করে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের অনুসারে বলছি, নির্বাচন কমিশন বলছেন যাদের 2003, 2002 ও 2004 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে, কারণ 2002 সালে পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল। তো 2002 সালে যাদের নাম আছে তারা ইনুমেরেশন ফর্মে সেই 2002-এর লিঙ্ক বা ম্যাচিং যদি হয়ে যায়, তবে তাদের অন্য কোনো কাগজ লাগবে না। যাদের এই ইনুমেরেশন ফর্মে লিঙ্ক আপ বা ম্যাচিং হবে না, তাদের জন্য 12টি ডকুমেন্টসের কথা বলেছেন। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, 10 ক্লাস পাসের মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট,
সিটিজেনশিপ কার্ড সার্টিফিকেট, যেটাকে এনআরসি বলে, নেম অ্যান্ড ফ্যামিলি রেজিস্ট্রেশন, ল্যান্ড অফ অ্যান্ড হাউস ওনারশিপ পেপার, আর পরবর্তী সময় আধার কার্ড ইনক্লুড করেছে। এই যে 12টার মধ্যে যে ডকুমেন্টস দিয়েছেন সেটা কাদের লাগবে, এই ব্যাপারে বিভিন্ন লোক বিভিন্ন রকম বিভ্রান্ত কথা বলছে। আমি আপনাদের কাছে বহুজন সমাজ পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসাবে আপনাদের জানাচ্ছি, যাদের 2002, 2003, 2004-এ ভোটার লিস্টের নামের লিঙ্কিং হয়ে যাবে, অথবা তার বাবা, মা বা কাকার সঙ্গে লিঙ্ক আপ 2002 তাদের নাম আছে, এবং বর্তমানে যাদের লিঙ্ক আপ হয়ে যাবে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। যাদের কোনো লিঙ্ক আপ থাকবে না, 2002-তে তার পরিবারের বাবা, মা, দাদু, কাকা যাদের থাকবে না, তাদের কি করতে হবে? যাদের জন্ম 1 জুলাই 1987 সালের আগে, তাদের কোনো লিঙ্ক আপ নেই 2002-তে বা 2003-এ বা 2004-এ ভোটার লিস্টে ম্যাচিং বা লিঙ্ক আপ হয়নি, তাদের 1 জুলাই 87-র আগে এই যে 12টা ডকুমেন্টসের কথা বলেছেন, তো 87-র আধার কার্ড হয়নি, সুতরাং 11টার যে ডকুমেন্টস বলেছেন ইলেকশন কমিশনার, তো তাকে ওই 11টি ডকুমেন্টসের একটা ডকুমেন্টস তাকে সাবমিট করতে হবে। যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের পরে 2রা ডিসেম্বর 2004-এর আগে হয়েছে, তাদের কোনো লিঙ্ক আপ যদি না থাকে 2002, 2003, 2004-এ বাবা, মা, কাকা বা দাদুদের, তাহলে তাদের দিতে হবে বাবা অথবা মা যে কোনো একজনের 1 জুলাই 2087-এর আগে তারা এই দেশে ছিল, ওই যে 11টা যে ডকুমেন্টস ইলেকশন কমিশন দিয়েছে তার একটা তাকে সাবমিট করতে হবে, বাবা অথবা মা যে কোনো একজনের। যাদের জন্ম 2রা ডিসেম্বর 2004-এর পরে, তাদের কোনো লিঙ্ক আপ যদি না থাকে ভোটার লিস্টে, কিন্তু বর্তমান ভোটার লিস্টে তার নাম আছে, তাহলে তাদের বাবা, মা উভয়ে 1 জুলাই 1987-র আগে বাবা এবং মা ওই যে দুজনেরই উভয় 1 জুলাই 1987 সালের আগের যে কোনো 11টা যে ডকুমেন্টস তার ডকুমেন্টস দিতে হবে, যে কোনো একটা। এবার হচ্ছে যাদের কোনো ডকুমেন্টস নেই, লিঙ্ক আপ বা ম্যাচিং হয়নি, তাদের ডকুমেন্টস দেওয়ার পরে যদি তাদের বাড়িতে নোটিশ আসবে, নোটিশ আসার পর তাদেরকে ডাকবে, ইনভাইট করবে, তখন তাদেরকে ওই ডকুমেন্টস আমাদের যেন বিএলও গভর্নমেন্টের তরফ আছে তাকে ডকুমেন্টস দিলে পরে তারপর ফাইনাল লিস্টে তাদের নাম বেরোবে। যদি কোনো এই ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও যদি কারো নাম না বেরোয়, তবে ফাইনাল লিস্টের পরে তাদেরকে জেলার যিনি ডিএম আছে তার কাছে আপিল করতে হবে। সেখানেও যদি ফলপ্রসূ না হয়, তাহলে পশ্চিমবঙ্গের যিনি ইলেকশন অফিসার তার কাছে আপিল করতে হবে। এগুলো সব যাদের লিঙ্ক আপ এবং ম্যাচিং হবে না, তাদের নোটিশ আসার পরে হিয়ারিং এর সময় এই ডকুমেন্টসগুলো দিতে হবে। 1 জুলাই 87-র আগে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। এই বিষয় আমাদের বনগাঁ এমপি, বিজেপির এমপি মাননীয় শান্তনু ঠাকুর, যিনি গুরুচাট্টপুরের নাতি, তিনি কিছু বিভ্রান্তকর অসত্য কথা বলেছেন। কি তিনি বলেছেন, অবিভক্ত ভারতের আইনমন্ত্রী মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল যখন বাংলা ভাগ হয়, তখন তিনি আমাদের সমাজ যারা, বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র সমাজকে ভারতবর্ষে আটকে রেখেছে। শান্তনুবাবুর কাছে প্রশ্ন, তিনি ওই সময়কার কোনো ডকুমেন্টস দেখা মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের যে তিনি পূর্ব পাকিস্তান থেকে মতুয়া এবং নমশূদ্রদের
ভারতে আসতে না করেছেন। কিন্তু আপনাদের কাছে এই ভিডিও মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে ডকুমেন্ট আছে। শান্তনু ঠাকুরের দাদু ওই সময় কংগ্রেসের পার্টির গণ পরিষদের মেম্বার ছিলেন, সংবিধান সভার মেম্বার ছিলেন কংগ্রেসের তরফ থেকে। তিনি কিন্তু পূর্ববঙ্গ থেকে মতুয়া এবং নমশূদ্র সমাজকে ভারতে যাতে না আসে তার জন্য কিছু আনন্দবাজার পত্রিকায় ওই সময় স্টেটমেন্ট বেরিয়েছিলেন। 1947 সালে 4 এপ্রিল বালিগঞ্জের সিংহ পার্কে কংগ্রেস কোর কমিটির কার্যনির্বাহী সভায় বাংলা ভাগে 2টি প্রদেশ ও আঞ্চলিক মন্ত্রিসভা গঠনের 2টি প্রস্তাব গৃহীত হয়। বাংলা ভাগ করে, যে বাংলার যে আইনসভা ছিল বঙ্গীয় আইনসভা, সেইটাকে ভাগ করে 2টি প্রদেশ হবে, 2টি ভাগ হবে এবং তাদের সেই প্রদেশের গঠনের প্রস্তাব গৃহীত হয়। যে যে এরিয়া পূর্বস্থে যিনি থাকবে সেখানকার আলাদা, তারা আলাদা থাকবে, যারা ভারত পশ্চিমবঙ্গের বেরোবে তারা এখানে থাকবে, গৃহীত হয়। সবাই উপস্থিত থেকে ওই প্রস্তাবের পক্ষে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর সমর্থন করে। বাংলা ভাগের কংগ্রেস পার্টির যে কমিটি, কার্যনির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটির যে প্রস্তাব, সেই মিটিংয়ের থেকে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর সমর্থন করেন বাংলা ভাগে। যে সমস্ত তফসিলি কংগ্রেস তফসিলি নেতারা বাংলার ভাগের বিরোধিতা করতেন তাদের মধ্যে বেশিরভাগ প্রস্তাবের পক্ষে দেয়। 1947 সালের 3রা মে অমৃতবাজার পত্রিকায় মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর বলেন, তাতে স্টেটমেন্ট তিনি দেন, সেটা ছাপা হয়, যে বঙ্গভাগ, বাংলা ভাগ একটি স্থিরীকৃত বিষয়, মানে বাংলা ভাগ হবে, এটা একদম ফাইনাল। কে বলছেন? মাননীয় শান্তনু ঠাকুর এমপি, বিজেপির, তার দাদু, বাবার বাবা কংগ্রেসের গণপরিষদের মেম্বার, তিনি এই কথা বলেন যে বাংলা ভাগ একটা নিশ্চিত, ওটা হবে। তপশিলি লোকরা যারা পূর্ববঙ্গ করবে, যারা পূর্ব পাকিস্তান, যে তফসিলি সমাজ মানে মতুয়া নমশূদ্র বা যারা করবেন, তাদের বিচলিত হওয়ার দরকার নেই। বাস্তবিক পক্ষে সারা হিন্দুস্তান মানে ভারতবর্ষে যেটা হবে, তাদের সমস্ত সম্পদ নিয়ে দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াবে। মানে যারা মতুয়া বা নমশূদ্র সমাজ, বিশেষ করে যারা পূর্ব পাকিস্তানে থাকবেন, তাদের তিনি আশ্বস্ত দিয়েছেন যে আপনাদের কোনো ভয় নেই, ভারতবর্ষের মানে হিন্দুস্তানের তাদের সমস্ত সম্পত্তি নিয়ে, ক্ষমতা নিয়ে তাদের পিছনে থাকবেন। মানে তাদেরকে এই কথার মানে দাঁড়ায় যে তাদেরকে এখানে আসার জন্য তিনি আমন্ত্রণ জানান যে তোমরা চলে আসো। কিন্তু আজকের মাননীয় শান্তনু ঠাকুর ওই যে বলে না, যত ঘোষ নন্দ ঘোষের, তার দাদুর দুর্বলতাকে, তার দাদুর সিদ্ধান্তকে মহাপ্রাণ জগন্নাথ মন্ডলের উপর চাপিয়ে দিয়েছেন। কারণ ওই সময়কার যারা ব্যক্তি ছিলেন তারা তো বেঁচে নেই। এই অসত্য কথা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বের করেছেন। মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর, মাননীয় বিজেপির এমপি, বর্তমান বনগাঁ কেন্দ্রের এমপি শান্তনু ঠাকুরের দাদু, তিনি কংগ্রেসের উদ্যোগে, কংগ্রেসের ব্যানার নিয়ে তফসিলি যে অধিকৃত যে অঞ্চলগুলো, বাংলা ভাগের পক্ষে বেশ কিছু সভা করেছিলেন। যে বাংলা ভাগ হতে হবে, এর জন্য তিনি বিভিন্ন জায়গায় সভা করেছিলেন। 1947 সালের 8ই মে যশোর জেলায় মনিরামপুর থানা 36 গ্রাম, ফরিদপুর জেলার গোপালগঞ্জ, রায়গঞ্জ, জলিরপাড়, পূর্ববঙ্গ ত্যাগের আগে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর বাংলা ভাগের শেষ সভা করেন নড়াইলের জমিদারি বাড়ির প্রাঙ্গণে। সবার শেষে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর রামদিয়ার বাড়িতে পুলিশ হানাদার খবর এসে পৌঁছালে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর বাড়ি না গিয়ে চলে আসেন কলকাতার বেঙ্গল বোর্ডে।
কিন্তু মহাপ্রাণ জগন্নাথ মন্ডল তখন তিনি বাংলা ভাগের আগে অবিভক্ত ভারতের আইনমন্ত্রী ছিলেন। অন্যদিকে মহাপ্রাণ জগন্নাথ মন্ডল বাংলা ভাগের বিরুদ্ধে 1947 সালে 9 মে দক্ষিণ 24 পরগনা হরিনারায়ণপুর, 10 মে উত্তর 24 পরগনা খোলাপোতা বাজার, 1947 14 মে তফসিলি ফেডারেশনের কার্যকরী সমিতির সভা, বঙ্গভঙ্গ প্রস্তাব বাস্তবিত হলে তফসিলিদের কি ক্ষতি হবে তার বিশদভাবে ব্যাখ্যা করেন। 16 মে কলকাতা ভারত সভা হল, জাতিবাদী লোকরা, যারা আমরা মনুবাদী বলি, ব্রাহ্মণ্যবাদী বলি, সেই জাতিবাদী লোকরা ওই সম্মেলন ভণ্ডুল করার চেষ্টা করেন। 17 মে বর্ধমান জেলার মোহাম্মদগড়ে রাঢ় বাংলা 3টে জেলা বর্ধমান, বীরভূম ও হুগলি তফসিলি ফেডারেশন বাংলা ভাগের বিরোধিতা করে অখণ্ড বাংলা নিয়ে আলোচনা হয়। 1947 সালে 21 মে খুলনার রংপুর স্কুল প্রাঙ্গণ, দক্ষিণ খুলনার আড়ুয়া হাই স্কুল প্রাঙ্গণ, 22 মে বাগেরহাট আকরা হাই স্কুল প্রাঙ্গণ সহ আরো 3টি বাংলা ভাগের বিরুদ্ধে সভা করেন। যেরকম বাংলা ভাগের পক্ষে মাননীয় বিজেপির এমপি, বনগাঁ কেন্দ্রের এমপি মাননীয় শান্তনু ঠাকুর, তার দাদু প্রমথ রঞ্জন ঠাকুর, তিনি বাংলা ভাগের পক্ষে নমশূদ্র তথা মতুয়া যে এরিয়া সেখানে গিয়ে বাংলা ভাগের পক্ষে সমর্থন করে কংগ্রেসের পক্ষে সভা করে। ঠিক উল্টো দিকে ওই সময় ভারতবর্ষের অবিভক্ত বাংলার কেন্দ্রীয় আইনমন্ত্রী মাননীয় মহাপ্রাণ জগন্নাথ মন্ডল বাংলা ভাগের বিপক্ষে বাংলার বিভিন্ন অঞ্চলে সভা করেন এবং আমাদের কি ক্ষতি হবে তার বিস্তারিত ব্যাখ্যা করেন। তো এই থেকে প্রমাণিত হয় যে মাননীয় শান্তনু ঠাকুর তিনি যে সোশ্যাল মিডিয়া বক্তব্য রেখেছেন মতুয়ার যারা দলপতি তাদের সামনে, তাদের এই ইতিহাস সম্বন্ধে জানা নেই, আর এই ইতিহাস ভারতবর্ষের ইতিহাসের পাতায় লেখা হয় না। সুতরাং তাদের কাছে মহাপ্রাণ জগন্নাথ মন্ডল সম্পর্কে অসত্য কথা বলেছিলেন। তিনি আরো বলেছেন যে মহাপ্রাণ জগন্নাথ রাস্তায় দেয়নি, তো তার ব্যাখ্যা আমি দিলাম। এবং মহাপ্রাণ জগন্নাথ মন্ডল কোনো জায়গায় কোনো স্টেটমেন্ট নেই যে ওই দেশ থেকে এই দেশে আসতে বারণ করেছে। যিনি বারণ করেছেন, যিনি ভরসা দিয়েছেন ওই দেশের যারা মতুয়া এবং নমশূদ্র আছেন বিশেষ করে, তাদের যিনি ভরসা দিয়েছেন তার নাম হচ্ছে মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুর, শান্তনু ঠাকুরের দাদু। তো সেই জন্য সেই দাদুর দোষকে মহাপ্রাণ জগন্নাথ মন্ডলের নামে চালিয়ে দিতে চায়। এই যে কথাটা, এই কথাটা শান্তনু ঠাকুরের নয়, এই কথাটা যে বিজেপি নেতাদের কথা। তারা আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ার জন্য শান্তনু ঠাকুরকে দিয়ে এই কথাগুলো বলিয়েছে। উনি নিজের ব্যক্তিগত স্বার্থে, এমপি থাকার লোভে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য মতুয়া এবং নমশূদ্র সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানো এবং অসত্য কথা প্রচার করে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। এবার যদি আমরা ইতিহাস দেখি, যে শান্তনু ঠাকুরের দাদু প্রমথ রঞ্জন ঠাকুরের কংগ্রেস পার্টি তথা জাতিবাদী লোক, যাদেরকে আমরা মনুবাদী বলি, কখনো ব্রাহ্মণ্যবাদী বলি, যারা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের জাত বিভক্ত করে একজন আরেকজনকে ঘৃণা করতে শেখায় যে সমাজ ব্যবস্থা, তার নাম হচ্ছে ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থা, মনুবাদী সমাজ ব্যবস্থা এবং জাতিবাদী সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থা মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন, যাকে মাননীয় কাঞ্চনজি পার্লামেন্টে 1997 সালে 50 বছর স্বাধীনতা 50 বছর উপলক্ষে যে পার্লামেন্টে আলোচনা হয়, সেই আলোচনায় মাননীয় বহুজন সমাজ পার্টির যিনি প্রতিষ্ঠাতা, যিনি তখন বহুজন সমাজ পার্টির সভাপতি সারা ভারতের, তিনি মহাত্মা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে চণ্ডাল আন্দোলনের কথা বলেছিলেন, সেই আন্দোলনে কে বাংলার বুকে বাবা সাহেবের থাকাকালীন সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহাপ্রাণ জগন্নাথ মন্ডল। সেই গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনকে আটকানোর জন্য কংগ্রেসের একজন চামচা দরকার ছিল, দালাল দরকার ছিল। সেই দালাল কাকে পেয়েছিলেন? আমাদের শান্তনু ঠাকুরের বনগাঁর এমপি, তার দাদু পিরঞ্জন ঠাকুরকে, মাননীয় পিরঞ্জন ঠাকুরকে। বাবা সাহেবকে গণপরিষদে হারানোর জন্য
কংগ্রেস পার্টি প্রমথ রঞ্জন ঠাকুরকে গণপরিষদ দাঁড় করিয়ে চেষ্টা করেছিলেন, বাবা সাহেবকে হারানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল তার কঠোর পরিশ্রমে, তার বুদ্ধিমত্তার কারণে বাবা সাহেবকে গণপরিষদে বাংলা থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন। যতদিন বাংলায় মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল বেঁচে ছিলেন, 1968 সাল পর্যন্ত, ততদিন পর্যন্ত কংগ্রেস এবং জাতীয়বাদী দলের মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুরকে চামচা হিসেবে ব্যবহার করেছিলেন। গুরুত্ব ছিল, কারণ মহাত্মা গুরুচার ঠাকুরের আন্দোলন যাতে বাংলায় এগোতে না পারে, তার জন্য তার নাতি মাননীয় প্রমথ রঞ্জন ঠাকুরকে সামনে রেখে মুভমেন্টটাকে আটকানোর চেষ্টা করেছিলেন। অনেকে হয়তো বলবেন যে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল পাকিস্তানে চলে গেছে। মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল কোথাকার এমএলএ ছিলেন? বরিশাল। তো উনি এমএলএ ছিলেন বরিশালে, তো তার এরিয়াতে পাকিস্তান চলে গেছিল। তিনি চেষ্টা করেছিলেন তার ক্ষমতা হিসেবে আমাদের সমাজকে রক্ষা করার জন্য। তিনি পারেননি। তিনি যখন 1950 সালে ঢাকা থেকে করাচি যাচ্ছিলেন, ওই সময় ঢাকা থেকে করাচি যে প্লেন যেত, বিমান যেত, সেটা হচ্ছে কলকাতা হয়ে যেত। কলকাতায় যখন 50 সালে আসেন ঢাকা থেকে, সেই সময় তিনি কলকাতায় নেমে যান, করাচিতে যান। এবং এখান থেকে কলকাতা থেকে 8ই অক্টোবর 1950 সালে বড় একটা পাতা রেজিস্ট্রেশন লেটার দিয়ে পাকিস্তানের আইনমন্ত্রী থেকে তিনি পদত্যাগ করেন। এর পরবর্তী সময় আমাদের যারা রিফিউজি যারা এসছেন এই দেশে, তাদের নিয়ে তিনি প্রচুর আন্দোলন করেছিলেন। আপনারা ওই সময় পেপার ঘাটে দেখবেন, যখন আমাদের সমাজকে যারা রিফিউজি হিসাবে পূর্বস্থ দেশে এসেছিলেন, তাদেরকে বিভিন্ন প্রদেশে, যেমন মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন উত্তরপ্রদেশ, বিভিন্ন জঙ্গলে যাদের পাঠাচ্ছিল, তারা যাতে বাংলায় থাকতে পারে তার জন্য মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং আন্দোলনও করেছিলেন। যার ফলে 1964 সালে এই রিফিউজিদের বাইরে না পাঠানোর জন্য যে আন্দোলন, তার জন্য মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলকে জেলে বন্দী করা হয়েছিল। এবং আমাদের 4টে সমাজ ছিল: নমশূদ্র, ধোপা, সুরি, যেটা বলে শাহসুরি, এবং রাজবংশী সমাজ। এই 4টে সমাজকে লকুর কমিটির মাধ্যমে আমাদের রিজার্ভেশনে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। মাননীয় মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল দিল্লিতে গিয়ে 1964 দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং তাদের সঙ্গে কথা বলে এই 4টে সমাজকে রিজার্ভেশন থেকে যাতে বাদ না দেয় তার ব্যবস্থা করেছিলেন, এবং বাদ দিতে পারেনি। লকুর কমিটির সিদ্ধান্ত তিনি কার্যকর করতে দেয়নি। আজকে যারা আমরা নমশূদ্র সমাজ, মধ্যুয়া সমাজ যারা, অথবা ধোপা সমাজ, সুরি সমাজ, অথবা রাজবংশী সমাজ যারা আজকে রিজার্ভেশনে ভোগ করছে 64 পর থেকে, তার অবদান হচ্ছে মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের। এবার সেই জগন্নাথ মণ্ডল যতদিন বেঁচে ছিলেন, ততদিন জাতিবাদী লোকের কাছে এই গুরুচারটা করে মুভমেন্টকে আটকানোর জন্য তাকে ব্যবহার করেছে, তার মূল্য ছিল। যখনই জগন্নাথ মণ্ডল, মাননীয় জগন্নাথ আমাদের ছেড়ে চলে গেছে 64 সালে, তারপরে শান্তনু ঠাকুরের দাদু মাননীয় পিয়ার ঠাকুর কোনো মূল্য ছিল না। আপনার যে নকশাল পিরিয়ড 1971 সাল, 72 সাল, সেই সময় কংগ্রেসের সিআরপি ওই ঠাকুর বাড়িতে গিয়ে ওখানকার মহিলাদের ঠাকুর বাড়ি যারা তাদের চুলের মুঠি ধরে বাইরে কেন, তখন আর পিয়ার ঠাকুরের মূল্যহীন ছিল। কারণ জগন্নাথ মণ্ডল, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল বা গুরুচার ঠাকুরের মুভমেন্ট করার লোক আর ছিল না। সুতরাং মাননীয় পিয়ার ঠাকুরের কোনো মূল্য নেই। আবার মূল্য কখন হলো ঠাকুর বাড়ির মূল্য তখনই হলো কখন, যখন মাননীয় কানশ্যামজি বাংলা আসা শুরু করলো। প্রথম মাননীয় কানশ্যামজি বাংলা আসেন মসলন্দপুরে 1982 সালে 27, 28 এবং 29 জানুয়ারি। 1982 সালে 29 জানুয়ারি মহাপ্রাণ জগন্নাথ মণ্ডলের সমাধি স্থল লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে তিনি ওখানকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি আবার পুনরায় বাংলায় মহাত্মা গুরুচার ঠাকুরের যে চন্ডাল মুভমেন্ট, শ্রী শ্রী হরিচার ঠাকুর গুরুচার ঠাকুরের যে চন্ডাল মুভমেন্ট, সেই মুভমেন্টকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। এবং মহাপ্রাণ মাননীয় কানশ্যামজি হেলেঞ্চার কমিউনিটি হলে প্রোগ্রাম করেন 1988 সালের 22 সেপ্টেম্বর। রানাঘাটে প্রোগ্রাম করেন 22 সেপ্টেম্বর, বেতাইতে করেন 21 সেপ্টেম্বর,
নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার পরে দলিত সমাজের চেতনা শুরু হয়, গুরু চট্টগ্রাম মুভমেন্টের চেতনা শুরু হয়। এবং 1989 সালের 3রা জানুয়ারি ঠাকুরনগরের যে স্টেশনের যে মাঠ, স্টেশন মাঠ যেটা বলে, স্টেশনের পাশে যেটা মাঠ, বাজার মাঠ, সেই মাঠে এক জনসভা করে। আমাদের সমাজে মহাত্মা গুরু চট্টগ্রাম মুভমেন্ট নিয়ে, চন্ডাল মুভমেন্ট নিয়ে এবং পূর্ব পাকিস্তান থেকে আগত লোকদের যে দুর্দশা আর পশ্চিম পাকিস্তানে আগত লোকদের যে সুবিধা দেওয়া হয়েছে সেইভাবে ব্যাখ্যা করেন, মুভমেন্টটাকে তাজা করেন। যখনই এই গুরু চট্টগ্রাম মুভমেন্টকে মাননীয় কাঞ্চন তাজা করা শুরু করে, তখনই আবার ওই ঠাকুর বাড়ির দাম বাড়তে শুরু করে। কারণ গুরু চট্টগ্রাম মুভমেন্টকে আটকাতে হবে। এই মুভমেন্টে আটকাতে গেলে গুরু চট্টগ্রামের পরিবারের লোকদের দালাল চামচা তৈরি করতে হবে, এই দাম বাড়া শুরু করে। এবং তখন ওই সময় গুরু চট্টগ্রামের উপরে তখন বর্তমানে জাতীয়বাদী পার্টি সিপিএম পার্টি ক্ষমতায়, জ্যোতিবাবু ক্ষমতায়, তিনি বিমানবাবু প্রথম গুরু চট্টগ্রামে মিটিং শুরু করেন আমাদের খানশ্যামজি আসার পরে অশোকনগরে। এই তাদের শুরু হয় এবং কল্যাণ ইউনিভার্সিটির মাধ্যমে গুরু চট্টগ্রামের ডক্টরেট উপরে, রিসার্চের উপরে ডক্টর দেওয়া শুরু করে, চামচা তৈরি করে। এবং আজকে এই মুভমেন্টকে আটকানোর জন্য মহাপ্রাণ যোগেন্দ্র যখন বেঁচে ছিল, তখন ওই গুরু চট্টগ্রামের পরিবারের একজনকে সামনে রেখে এই মুভমেন্টকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে মাননীয় কাঞ্চনজি যে মুভমেন্ট শুরু করেছেন, বর্তমানে বহিন কুমারী মায়াবতী যে মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার বুকে, মহাত্মা গুরু চট্টগ্রামের মুভমেন্ট, চন্ডাল মুভমেন্টকে, সেই মুভমেন্টকে আটকানোর জন্য আর আজকে একটা নেতাজি হচ্ছে না, আজকে ওই পরিবারে, একই পরিবারে দুটো এমপি, দুটো এমএলএ, একই পরিবারের দুটো এমএলএ, দুটো এমপি, একই পরিবার। কারণ জাতিবাদী লোকরা দেখেছে যে এই মুভমেন্টে আটকাতে গেলে একজন দ্বারা সম্ভব নয়। সেই জন্য এই মুভমেন্ট আটকার জন্য চামচা তৈরি করে যে মুভমেন্টকে, গুরু চট্টগ্রাম মুভমেন্ট যাতে নাই হতে পারে সেই চেষ্টা শুরু করে বিভিন্ন জাতির। সিপিএম পার্টি যেটা শুরু, সেই মুভমেন্টটাকে মহাত্মা গুরু চট্টগ্রাম মুভমেন্ট আটকানোর জন্য সেটা মাননীয় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সেটা দখল করে এবং ঠাকুরনগরে ওই মন্দির এবং ওই পুকুরঘাট করার জন্য প্রচুর টাকা, প্রায় 30 লাখ না কত টাকা দিয়ে এই মুভমেন্টকে আটকানোর চেষ্টা করে, যাতে কখনোই বহুজন সমাজ পার্টি অরিজিনাল যে গুরু চট্টগ্রাম আন্দোলনের মুভমেন্ট তার সঙ্গে যাতে এরা না জুড়ে যায় তার ব্যবস্থা করেছে। এবং এরা এই যে যাদেরকে বানিয়েছে, তারা আমাদের যে গুরু চট্টগ্রাম মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আটকানোর জন্য অসত্য কথা বলে আমাদের সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাননীয় শান্তানগর ওই সোশ্যাল মিডিয়া আরো বলেছে যে আমাদের পিছিয়ে পড়া সমাজ, উচ্চবর্ণ কলকাতা এবং বিভিন্ন জায়গায় থাকে, তাদের না, আজকে এসআইডি যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে আমাদের সমস্যা। আমাদের যে তিনি বলেছেন যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত কাঠামোতে আমরা শক্তিশালী, সেই শক্তিশালীকে আটকানোর জন্য বাংলা ভাগ করা হয়েছে। ভাগ করলো কে? তাহলে ভাগটা করলো কে? ওনার কথা একা যোগেন্দ্র বাংলা ভাগ করে দিল। বাকি ভারতবর্ষের যত জাতিবাদী নেতারা, জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা কি করছিল? এরা কি আঙুল তুষ্ট বসে বসে? অরিজিনাল ভাগ করেছে কে? অরিজিনাল ভাগ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা। তিনি ব্রিটিশকে লিখে দিয়েছেন যে ভারতবর্ষে ভাগ হোক আর না হোক, বাংলা ভাগ করতে হবে। বাংলার কোন মুসলিম নেতা, ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় সোহরাওয়ার্দী, তিনি ব্রিটিশ সরকারের লিখিত দিয়েছেন যে আমরা বাংলা ভাগ চাই না। কোন মুসলিম বাংলা ভাগ চায়নি। বাংলা ভাগ কে চেয়েছে? মাননীয় জ্যোতি বসু চেয়েছে, এখানকার উচ্চ বর্ণের এমএলএরা চেয়েছে। মুসলিম এমএলএ ছিল যে 220 জন মুসলিম এমএলএ ছিল ওই সময়, যে টোটাল এমএলএ ছিল তার মধ্যে 141 জন মুসলিম এমএলএ ছিল আর 79 জন হিন্দু এমএলএ ছিল। বাংলা ভাগের জন্য ওই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সম্প্রদায় আর কোনো ধর্মীয় এমএলএরা বাংলা ভাগের পক্ষে কোনো একটা সম্প্রদায়, তাহলে বাংলা ভাগ করতে হবে। 79 জন এমএলএর মধ্যে, হিন্দু এমএলএর মধ্যে 58 জন হিন্দু এমএলএ বাংলা ভাগ চেয়েছিল। 141 জন মুসলিম এমএলএর মধ্যে 106 জন বাংলা ভাগের বিপক্ষে দিয়েছিল ভোট। তাহলে বাংলা ভাগের মেজর সংখ্যক যদি দেখা যায়, তাহলে বাংলা ভাগের বিপক্ষে ছিল টোটাল এমএলএ। তার সাথে টোটাল এমএলএ যখন বাংলা ভাগের বিপক্ষে, এখানকার প্রধানমন্ত্রী যখন বাংলা ভাগের বিপক্ষে, সোহরাওয়ার্দী, মাননীয় সোহরাওয়ার্দী, তাহলে বাংলা ভাগ হলো কেন? কারণ জাতিবাদী লোকরা, এরা ওই যে বলেছেন যে কোনো সম্প্রদায়, তার মানে হিন্দু সম্প্রদায় 58 জন, 79 জনের মধ্যে, সেই জন্য বাংলা ভাগ করতে হয়েছিল। তো সেই জন্য যে বাংলা ভাগ কারা চেয়েছিল, এইটাকে আমাদের সমাজের যে জাতিবাদী লোকরা, তাদের যে অন্যায়, তাদের যে দুষ্টামি, তাদের যে চালাকি,
তাদের যে শয়তানি, সেই শয়তানি তাকে লুকানোর জন্য ওই সময় থেকে আজ পর্যন্ত সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে জগন্নাথ মন্ডলের উপর, যাতে এই মুভমেন্ট, গুরু চট্টগ্রাম মুভমেন্টকে আটকানো যায়। তাহলে এবার উচ্চ বর্ণের লোকরা কলকাতা, তারা তো তাহলে ভাগের পক্ষে, তাহলে ক্ষতি আমাদের ক্ষতি করলো কে? এই যে বাংলা ভাগ করে আজকে যে স্যার ক্ষতি কে করছে? ক্ষতি করছে এই যে মতবাদী লোকরা, জাতিবাদী লোকরা। আর মাননীয় শান্তনু ঠাকুর একজন এমএলএ, তার পরিবারের এমপি হওয়ার জন্য মাননীয় মমতা ঠাকুর তার পরিবারের এমপি এমএলএ হওয়ার জন্য জাতিবাদীদের সঙ্গে তাল মিলিয়ে এই সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কানসিয়ামজি এই পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে আগত লোকদের ব্যাপারে কানসিয়ামজি 1992 সালে 18ই অক্টোবর শহীদ মিনার ময়দানে বসে তিনি বলেছেন যে আগে যারা ভারতবর্ষে এসেছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে, তারা আগে ওই দেশে চলে যাবে, আমাদের বলতে হবে ওই দেশে যাওয়ার জন্য, আমরা পিছন পিছন চলে যাব, আমাদের সিদ্ধান্ত এটা। বহিন কুমারী মায়াবতী যখন সিএ তৈরি করে, তখন তিনি নিজে বলেছেন, আমাদের এমপি ছিলেন সতীশ মিশ্র রাজ্যসভায়, তিনি বলেছেন বহিনজির আদেশে যে তোমরা 31শে ডিসেম্বর 2024 করছো, এখনো ওই দেশে। কানসামজি নিজে বলেছেন ওই সময় কি যেন বিজেপি ছিলেন, যে ঠাকুরনগরে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে এখনো আমাদের সমাজে 2 কোটি লোক আছে। তো ওই লোকগুলো 31/2024 পরে যারা ওখান থেকে আসবে তাদের জন্য কি হবে? কে বলছেন? বহুজন সমাজ পার্টির রাজ্যসভার এমপি আমাদের মাননীয় সতীশ মিশ্র বলছেন। কিন্তু অন্য যিনি শান্তনু ঠাকুর এমপি ছিলেন বা যারা ছিলেন তৃণমূলের, কংগ্রেসের তৃণমূলের, বিজেপি, তারা কিন্তু কোনো কথা বলেনি, উল্টে লোকের সামনে এসে বিভ্রান্তকর উত্তর দিচ্ছে। যখন বাংলাদেশের হাসিনা সরকার সমাপ্ত হয়, তখন ওই দেশের থেকে বিভিন্ন বিজেপি আরএসএস বিভিন্ন বিভ্রান্তকর খবর ছাপানো শুরু করে। তখন বহিনজি টুইটের মাধ্যমে বলেছেন যে ভারত সরকারের উচিত যে আমাদের সমাজের যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, ওদের বাংলাদেশের সরকারের সাথে কথা বলা উচিত এবং তাদের সেফটি দেওয়া উচিত। এই কথা বহিন মায়াবতীজি বলেছেন। কিন্তু বলুন তো, এই ধরনের কথা শান্তনু ঠাকুর, বিজেপির কোনো আমাদের সমাজের এমপি, তৃণমূলের কোনো এমপি অথবা মমতা ঠাকুর যিনি আছেন এমপি, তারা একটা উত্তর দিয়েছেন এই ব্যাপারে? পার্লামেন্টে তারা ছিলেন, তারা কি বলেছেন? শান্তনু ঠাকুর হিম্মত আছে বলার মতো পার্লামেন্টে দাঁড়িয়ে এই সমাজের কথা? তিনি রাস্তায় বাড়িতে এসে বলছেন। সুতরাং সেই বিভ্রান্ত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। তো আপনাদের কাছে মহাপ্রাণ জগন্নাথ মন্ডল সম্পর্কে যে বিভ্রান্তকর সরকার ছড়াচ্ছে, সেই ব্যাপারে অল্প কিছু তথ্য আপনাদের সামনে তুলে রাখলাম। এবং যেটা এসআইএ বলেছেন, হয়তো পরবর্তী সময় সেটা আরো শিথিল হবে। আমাদের সমাজের কাছে আপিল, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের এই যে শিথিল হয়তো আগামী দিনে পরবর্তী সময় হবে, বিভ্রান্ত হবেন না। কারণ ওদের টার্গেট রোহিঙ্গা নয়, আপনার হচ্ছে বিহারে যে এসআইআর হচ্ছে তাতে মনে হয় 47 লাখ বাদ গেছে, তার মধ্যে 3 জন রোহিঙ্গা পেয়েছে, আর বিদেশি লোককে 300 সামথিং পেয়েছিলেন। 300 সামথিং হচ্ছে মুসলিম পেয়েছে, বাকি সব হচ্ছে আদিবাসী এবং লোয়ার কাস্ট হিন্দু যাতে ওরা সেলুল টাইপ এবং আদিবাসী সমাজের লোক, তাদের নাম পাওয়া গেছে, যারা এই দেশের মূল নিবাসী। সুতরাং বিজেপির যিনি বিধানসভা বিরোধী নেতা, তিনি রোহিঙ্গা বলছেন। আরে ভাই, রোহিঙ্গা কতজন এসছে? রোহিঙ্গা তো উনি আমাদের টার্গেট করছে, নমশূদ্র এবং মতুয়াদের টার্গেট করছে, এদের বলছে রোহিঙ্গা কত এসছে ভারতবর্ষে? ওই যে বিহারে 3 জন ধরা পড়ছে রোহিঙ্গা, এসআইআর থেকে নাম্বার দিচ্ছে 3 জনের। এখানে হচ্ছে টার্গেট হচ্ছে নমশূদ্র, বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র সমাজের উপর টার্গেট, যারা বাবা সাহেবকে গণপরিষদে জিতে পাঠিয়েছিল। এরা খতরনাক লোক, এরা জাতিবাদীদের কথা মানে না, এরা এদের মুভমেন্ট, গুরু চট্টগ্রাম মুভমেন্টকে এরা গুরুত্ব দেয় এবং সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে এই দেশে গুরু চট্টগ্রামের স্বপ্ন হচ্ছে যে জাতির রাজা নেই সে জাতির রাজা নেই। সুতরাং এই সমাজকে রাজা করতে হলে নিজেদের পায়ে দাঁড়িয়ে রাজা হতে হবে, রাজা তৈরি করতে হবে। শান্তনু ঠাকুরের মতন অথবা মমতা ঠাকুরের মতন জাতিবাদী এবং যাদেরকে মনুবাদী বলা হয়, ব্রাহ্মণ্যবাদী বলা হয়, যারা এই দেশের চার পাতা তৈরি করেছে, তাদের লেজুরি ভিত্তি করে, তাদের নিচে থেকে
তাদের নেতৃত্বের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমাজকে যে বলি দিচ্ছে, সেই থেকে আমাদের সমাজকে সাবধান করার জন্য আজকে আমার এই বক্তব্য, যাতে আপনারা বিভ্রান্ত নয় এই বলে আজকে আমাদের যারা মহাপুরুষ, সকল মহাপুরুষ, তার মধ্যে বিশেষ করে মহাত্মা গুরুচাঁদ ঠাকুর, বাবা সাহেব আম্বেদকর, মাননীয় কানসামজি, মহাত্মা জগদ্দান মন্ডলকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত।